আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। অনেকদিন পর আরেকটা সত্যি ঘটনা অবলম্বনে ভৌতিক গল্প আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি। হরর বাংলা অফিসিয়াল বিডি প্রতিনিয়ত চেষ্টা করি তোমাদেরকে এন্টারটেনমেন্ট দিতে, তাই তো ভূতের গল্পগুলো কালেকশন কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা মেইলের গল্পগুলো আমি কালেকশন করে তোমাদের জন্য তৈরি করি। তবে ভূতের গল্প আমি প্রতিনিয়ত দেই বলে মিথ্যা কুসংস্কার কখনো আমি বিশ্বাস করি না। আশা করি তোমরা মিথ্যা কুসংস্কার কখনো বিশ্বাস করবে না কিংবা সমাজে রটাবে না। মিথ্যা কুসংস্কার একটা সমাজকে ধ্বংসের জন্য আর বেশি কিছু প্রয়োজন হয় না। ভূতের গল্প শোনার জন্য আমাদের এমন একটা সময় ছিল, হেরিকেনের আলোয় উঠোনে বসে দাদা দাদি পিসি মাসি নানা নানি সবার কাছ থেকে শোনার একটা বায়না ধরতাম। এখন হয়তোবা সেভাবে আর শোনা হয় না, কিন্তু আমরা কোনো না কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সেই ভৌতিক গল্পগুলো শুনে থাকি। ভৌতিক গল্প শুনে নিই এমন একজন মানুষ আমরা কখনো খুঁজে পাবো না। ভৌতিক গল্প আসলে বাংলা সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। তো আমরা ফিরে যাই মূল গল্পে, সত্য ঘটনা অবলম্বনে আজকের এই ঘটনাটা। তো আমরা ফিরে যাই। এই গল্পটা পাঠিয়েছেন আমাদের নারায়ণগঞ্জ থেকে ওই ভাইয়ের সেই লেখানো গল্পটা যেভাবে উনি লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ে তোমাদেরকে শোনাবো। আমি হাসান, আমার পেশা হচ্ছে ড্রাইভার। আমি অ্যাম্বুলেন্স চালাই। আমার প্রথম ড্রাইভিং শুরু হয় প্রাইভেট কার দিয়ে। 6 মাস প্রাইভেট কার চালানোর পর আমি অ্যাম্বুলেন্সে জব নেই। আমি অ্যাম্বুলেন্স চালাই ঢাকা মেডিকেল থেকে। তো প্রায় কল আসে, বিভিন্ন রোগী কিংবা লাশ এগুলো নিয়ে আমি গন্তব্যে পৌঁছে দিয়ে আসি। তবে সবচেয়ে একটা ভয়ের একটা ঘটনা ঘটেছে আমার সাথে, সেটা প্রায় 2 বছর আগে। এখন আর আমি অ্যাম্বুলেন্স চালাই না সেই ঘটনার পর থেকে। একটা কল আসে, আমাকে যেতে হবে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে একটা বাচ্চা মারা গেছে মেডিকেলে, বাচ্চাটা মারা গেছে, তাকে নিয়ে যেতে হবে। তো এই ধরনের একটা কল আসে। তো আমি ঢাকা মেডিকেলে যাই। যাওয়ার পর দেখলাম যে ওখানে অনেক অ্যাম্বুলেন্স আছে, কেউ আর যেতে রাজি হয়নি মনে হয়। কেন জানি আমাকে ডেকেছে, আমি গেলাম। তো আমি যখন যেই ভিকটিমের বাবা মার সাথে কথা বললাম, তারা বলল যে না, শিশুটা মরেনি, আমরা মেডিকেল থেকে নিয়ে যাব, তো আমাদেরকে সরাইল দিয়ে আসতে হবে। তো বাচ্চাটাকে এমনভাবে কোলে কাপড় দিয়ে ঢেকে রেখেছিল যে আসলে মরার মতোই দেখতে, কিন্তু আসলে ওরা বলতেছে যে বাচ্চাটা মরে নাই, তো দিয়ে আসতে হবে। তো আমার সাথে আমার সেই দিন হেল্পার ছিল না। আমি ঢাকা থেকে রওনা হই প্রায় 8টার দিকে রওনা হই। ঢাকা থেকে রওনা হয়ে আমি যাত্রাবাড়ি, কাশপুর হয়ে বুলতা গাউসিয়া হয়ে যেতে যেতে আমার প্রায় ভৈরব যেতে আমার 12টা বেজে যায়, যানজট ঠেলতে। তো আমি ভৈরব ব্রিজের আগে যখন আমি টুল দিয়ে যখন ভৈরব ব্রিজের দিকে উঠতে শুরু করি, ঠিক আমার গাড়িটা হঠাৎ করে ওজন বেড়ে যায়। মনে হচ্ছে যে গাড়িটার মধ্যে এমন একটা ওজন হয়ে গেছে যে প্রায় যে ট্রাকের মতো ওজন, বডিটা পরপর করতেছে। তো এমন একটা অবস্থা। তো আমার সাথে তো আর হেল্পার বসা নাই, অন্য সময় হেল্পার বসা থাকে। ওই বাচ্চাটাকে কোলে নিয়ে ওই ভদ্রমহিলা এবং পুরুষ তারা পিছনেই বসেছে। তো যেহেতু তারা বলেছে বাচ্চাটা মরে নাই, তো আমি ভাবলাম যে বাচ্চাটা যদি না মরেই থাকে, এতক্ষণে বাচ্চাটাকে একটু দুধ চাইবে না, একটু পানি চাবে না, একটু কাঁদবে না? তখন আমি ভৈরব ব্রিজটা পার হয়ে যখন আমি আশুগঞ্জ ছাড়লাম, তখন গাড়িটা স্লো, গতি বাড়তেছিল না, গাড়ির গতিটা একদমই বাড়ে না। আমি তখন গাড়িটা হঠাৎ করে একটা ব্রেক করার পর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনারা বলছেন বাচ্চাটা মরে নাই, বাচ্চাটা জীবিত, কিন্তু ঢাকা থেকে এ পর্যন্ত আসলাম, বাচ্চাটা একটু কান্না করলো না, বাচ্চাটা একটু খেতে চাইলো না, এটা কি আপনারা কি আমার সাথে মিথ্যে বলেছেন? তখন ওই মহিলা আমার সাথে একটু রাগান্বিত হয়ে যায় যে তোমার কি, আমরা তোমার গাড়ি ভাড়া নিয়েছি, তুমি যাবে মরলো বাঁচলো, এটা কি তোমার দেখার বিষয়? আমি তখন কিছুটা চুপটি গেলাম, কারণ এই মুহূর্তে তাকে যখন আমি ভাড়া নিয়ে ফেলেছি, এখন তো তাকে আর ওখানে ফেলেও যেতে পারবো না, আর কিছু করতে পারবো না, আমার তো গন্তব্যে পৌঁছে দিয়ে আসবে। তখন আমি ভাবলাম মরুক আর বাঁচুক সেটা তো আমার দেখার বিষয় না, আমি যেতে থাকি। তো আমি চৌরাস্তার আগ পর্যন্ত আমাকে এত বিরক্ত করছে যে গাড়িটা কিছুক্ষণ পরপর গতি কমে যায়, গাড়িটা ভারী হয়ে যায়। এই বিপর্যস্ত অবস্থায় আমি গাড়ির গতি এত স্পিড দিয়ে গাড়ি বাড়ে না। তো আমি হঠাৎ করে দেখলাম অন্ধকার, যখন আমি চৌরাস্তার অনেকটা আগে, সোডিয়াম লাইট তো সেখানে নেই, আমি হঠাৎ করে দেখলাম যে ওই বাচ্চাটাই আমার গাড়ির সামনে দিয়ে একটা দৌড় মারলো, ছো মেরে দৌড় মারলো।
আমি ফুল স্পিডে ব্রেক করলাম গাড়িটা, ব্রেক করে আমি লাইটের সামনে দিয়ে দেখলাম বাচ্চাটা দৌড়ালো। তো আমি এবার পিছনের ওই মহিলাকে তো জিজ্ঞেস করতে পারি না যে বাচ্চাটা কে দৌড়ালো। তো আমি কিছুটা আতঙ্কগ্রস্ত, কিছুটা ভয় কাজ করতেছে আমার, কে বাচ্চাটা দৌড়ালো। তো আমি গাড়িটা থামালাম, গাড়িটা থামিয়ে আমি মিনিট খানের মতো বসলাম। কিন্তু পিছন থেকে ওই মহিলা বলতেছিল আপনি গাড়ি থামালেন কেন। আমি বললাম একটু সমস্যা আছে। তো সমস্যাটা আমি ওনাকে বললাম না। আমি আবার স্টার্ট করলাম, গাড়ি চলতে শুরু করলো। এবার আমি চৌরাস্তায় পৌঁছালাম, চৌরাস্তায় গিয়ে সরাইল যেতে হয় কিন্তু বামে, ডানে চলে গেছে সিলেট। তো সরাইল যাওয়ার আগে কিন্তু ওই মোচরের কাছে একটা বট গাছ আছে, বিশাল বড় বট গাছ। তো আপনারা যদি ওই এলাকার লোক হন আপনারা জানবেন। ওই বট গাছের কাছে গিয়ে আমার গাড়িটা হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে গেল। এবার আমি নামলাম, নেমে আমি পিছনে এসে জিজ্ঞাসা করলাম যে আমাকে সত্যি একটা কথা বলবেন। বললো কি কথা? যে আসলে কি আপনাদের বাচ্চাটা জীবিত, প্লিজ আমাকে একটু বলবেন। তখন ওই ভদ্রমহিলার স্বামী তাকে বলতেছে কি হয়েছে তাতে, সত্যি কথাটা বলে দিলেই হয়। তো ওদের মধ্যে একটা তর্ক বিতর্ক হয়ে এক পর্যায়ে এসে বলল যে না, আমাদের বাচ্চাটা মৃত। তো আমি বললাম সেটা আমাকে প্রথমে বললো কি আপনি পারতেন না, জীবিত বলে গাড়িটা নিয়ে আসলেন। কিন্তু আমি আমার গাড়িতে এই লক্ষণটা কেন পাচ্ছি, আপনার বাচ্চাটা কিভাবে মারা গেছে? যে বাচ্চাটা একটা সমস্যা হচ্ছে, নিউমোনিয়া হয়ে মেডিকেলে মারা গেছে, আমরা দেশে নিয়ে যাচ্ছি। তো বললাম যে এটা আপনারা আমাকে বললেই পারতেন। তো বটগাছের কাছে যখন আমি গাড়ি স্টার্ট দেব, আবার আমি গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে স্টার্ট দেবো, এবার দেখলাম বাচ্চাটা আবার সামনে দাঁড়ানো। আমি ঠিক বুঝতে পারছি না আমি কি করবো। এবার আমি স্টার্ট দিয়ে গাড়ি চলছি, তো একদম স্টিল সামনে দাঁড়ানো। আমি এবার কি করবো? আমি কি বাচ্চাটার উপর দিয়ে চলে যাব? আমি এমন একটা ভয়ের মধ্যে কাজ করছে যে আমি বাচ্চাটার উপর দিয়ে কি গাড়িটা নিয়ে নিব। আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলাম, আমি কিছু বুঝতে পারতেছিলাম না। হঠাৎ করে আমার পিছন থেকে ট্রাক আসলো। ট্রাক আসার পর আমি যখন দেখলাম যে ট্রাকটা বাচ্চাটার উপর দিয়ে চলে গেছে, আমি ভয়ে, ট্রাকটা যখন চলে গেল তখন আমি লাইট মেরে আবার দেখলাম যে না, ওখানে তো কেউ নাই। যদি থাকতো তো লাশ বডি থাকতো, রক্ত থাকতো, কত কিছু থাকতো। তখন আমি এত ভয় আমার মধ্যে কাজ করতেছিল, আমি যে কি করব আমি ঠিক বুঝতে পারছিলাম না। তো আমি পিছন থেকে বললাম ওই ভদ্রলোককে যে ভাই আপনি আমার সামনের সিটে চলে আসেন। তো মহিলা বললো কেন, সামনের সিটে কেন? আমি বলছি না, এমনিতেই আপনি সামনের সিটে চলে আসেন, আমি একা তো, আমার একটু ঘুম ঘুম লাগে, তো আপনি আমার সাথে কথা বললে ঠিক হয়ে যাবে। তো সেই সময় প্রায় 1টা-2টা বেজে গেছে। তো আমি তাকে সামনে আনলাম, সামনে আনার পর গাড়ি স্টার্ট দিলাম। তো যখন সরাইল বললো, আসলে উপজেলা সরাইল থেকে আরও ভিতরে নাসিরনগরের অনেকটা কাছাকাছি সরাইলের লাস্ট বর্ডার। তো আমি গাড়ি চলতে শুরু করতে সেটা কি আমার সাথে ঘটতেছে কিনা ওদের সাথে ঘটে আমি ঠিক বুঝলাম না। আমি যখন সরাইল পার হয়ে গেলাম তখন আবার গাড়িটা ওজন অনুভব করলো। আমার মনে হলো গাড়ির পিছনে বাচ্চাটা হাউমাউ করে কাঁদছে, এরকম একটা পরিস্থিতি। তখন আমি ওই লোককে জিজ্ঞেস করলাম আপনার বাচ্চা কি পিছনে কাঁদছে? তখন বললো দৌড় মিয়া, কাঁদবে কেন, ও তো মৃত। তো আমার সাথে এরকম হচ্ছে কেন আমি ঠিক বুঝতে পারলাম না। তখন সামনে যেতে আমি দেখলাম আমার পাশে এই বাচ্চাটা আমার গাড়ির সাথে সাথে দৌড়য়। আমি ভয়তে আর স্টার্টিং ধরে রাখতে পারছিলাম না। আমি গাড়ি থামালাম, গাড়ি থামিয়ে আমি বললাম ভাই একটা সিগারেট খাওয়া যায়? তখন বললো হ্যাঁ খান। তখন একটা সিগারেট ধরালাম, সিগারেট খেলাম এবং ভাবলাম যে এটা আমার সাথে কেন হচ্ছে, আমি তো কিছু করিনি, আমার সাথে কেন হচ্ছে। তখন উনি আমাকে জিজ্ঞেস করলো আপনি কি ভয় পাচ্ছেন গাড়ি চালাতে? আমি তখন তাকে কথাটা শেয়ার করলাম। বলেন কি এইসব হচ্ছে মানে? আচ্ছা বলুন তো আপনার বাচ্চাটা ওখানে মারা গেছে, কীভাবে মারা গেছে? তাকে কি গোসল টোসল দিয়ে আমার গাড়িতে উঠাইছিলেন? বলছেন না, আমরা তো গোসল টোসল দেয়নি। আমি এটা জানি, দীর্ঘদিন অ্যাম্বুলেন্স চালানোর পর আমি জানি যে গোসল টোসল দিয়ে উঠলে গাড়িতে তেমন অসুবিধা হয় না। যদি গোসল টোসল না দিয়ে হয় তাহলে গাড়িতে এরকম অনেকের সাথে ঘটেছে, অনেকের সাথে এরকম ঘটে, গাড়ি ওজন হয়ে যায়, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়, এরকম একটা তৈরি হয় অনেকের সাথে। সেটা আমার সার্কেল যারা গাড়ি চালায় তারা এটা বলেছে। তো আমি সেই কথাটাকে স্মরণ করে আমি তখন গাড়িটা চালাতে স্টার্ট করলাম। যথারীতি আমি পৌঁছানোর পর আমি ওখানে গিয়ে লাস্টটা থামালাম, গাড়ি কুড়ি ধুয়ে আমি পরের দিন সকালবেলা ঢাকা রওনা হয়ে গেলাম। সে ঘুরে এসে আমার সেই কথা, সেই ব্যবহার, সেই সব কিছু আমার বারবার স্মরণ হয়। সেই থেকে আমার জ্বর হয়, সেই জ্বরটা আমার 3 মাস অবধি থাকে। কেন এটা হয়েছে আমি অনেক ডাক্তার দেখানো, 3 মাস পর আমি সুস্থ হই। পরে চিন্তা ভাবনা করছি যে আমি আর এই অ্যাম্বুলেন্স চালাবো না। এটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা, আমার সবচেয়ে ভয়ানক একটা ঘটনা। আমি পরে অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দিয়ে আমি অন্য পেশায় চলে গিয়েছিলাম।
তো গাইস, আজকের এই সত্য ঘটনাটা কেমন লেগেছে? তোমাদের মধ্যে যদি এরকম কোনো সত্য ঘটনা থাকে তাহলে তোমরা মেল কিংবা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। সেই গল্পগুলো আমরা তোমাদের সকল অডিয়েন্সের মাঝে তুলে ধরবার চেষ্টা করবো। তো যেখানে থেকেও ভালো থেকো, আর যদি পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আল্লাহ হাফেজ, নমস্কার।